ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশী ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম প্রিয়া। আমার মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য শহরের একটি বড় ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মা 1 মাস ধরে এখনো চিকিৎসাধীন। হাসপাতালটি অনেক বড় কিন্তু অদ্ভুতভাবে স্থবির। রোগী এবং ডাক্তাররা আনাগোনা থাকলেও পুরো পরিবেশটা কেমন যেন ভারাক্ত থাকতো। প্রথম দিন থেকে আমি অনুভব করেছিলাম এখানে কিছু একটা কেন যেন ঠিক নেই, কিছু একটা অদ্ভুত লাগতো। তবে মায়ের জন্য সবচেয়ে উপেক্ষা করেই থাকতে হয়েছিল। মা 2য় স্টেজের ব্রেস্ট ক্যান্সার রোগী ছিলেন। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল। ডাক্তাররা বলেছিলেন কিমোথেরাপি দ্রুত শুরু করতে হবে। মা ছিলেন হাসপাতালের 5ম তলার একটা ছোট্ট কক্ষে। কক্ষটি ছিল বেশ পুরনো, যেন সময় থেমে গেছে। দেয়ালের ফাটল, জানালার ভাঙা কাঁচ সব মিলিয়ে যেন একটা অদ্ভুত ভূতের গল্পের সেট ছিল। তবে মায়ের আরামটাই আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল। প্রথম সপ্তাহের মধ্যেই অস্বাভাবিক কিছু বিষয় চোখে পড়তে শুরু করলো। মা প্রায় অভিযোগ করতেন রাতে ঘুমাতে গেলে কেউ তার পাশে যেন বসে থাকে। প্রথম ভেবেছিলাম তিনি হয়তো অসুস্থতায় ভুলভাল দেখছেন, ভুল কথা বলছেন। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এমনটা হতেই পারে। কিন্তু মায়ের চোখে এক প্রকার ভয় এবং গলার কাঁপুনি আমাকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিত সবসময়। এক রাতে আমি তার পাশে বসেছিলাম। রাত তখন 2টোর কাছাকাছি। মা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি একটা বই পড়ছিলাম। হঠাৎ করে জানালার কাছ থেকে অদ্ভুত একটা শব্দ পেলাম, কাঁচ খসার মতো একটা শব্দ। জানালাটার বাইরে তাকালাম। 5 তলা থেকে নিচে তাকাতে রীতিমতো হাসপাতালের বাগানটা দেখা যায়, কিন্তু সেখানে কিছুই অস্বাভাবিক লাগলো না। জানালার দিকে ফিরতে চোখটা আটকে গেল। জানালার কাছে কুয়াশার মতো একটা ছাপ তৈরি হয়েছে, যেন কেউ তার নিচের ভেতর থেকে হাত রাখছে। আমি কাঁপতে শুরু করলাম। ভেতরের আলোয় দেখলাম কাছে একটা হাতের স্পষ্ট ছাপ, কিন্তু সেটা কেউ যেন মানুষের মতো ছিল না। হাতের আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর একেবারে যেন তীক্ষ্ণ নখ। আমি দ্রুত পর্দা টেনে দিলাম। মা তখনও ঘুমাচ্ছিলেন, কিন্তু তার নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছিল। পরদিন সকালে নার্স এলেন। আমি তাকে রাতে দেখা সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি একটু অবাক হলেন না, উল্টো বললেন, আপনি নতুন তো তাই ভয় পাচ্ছেন। এখানে অনেকে এমন কথা বলে, তবে এসব শুনে ভয় পেলে চলবে না। নার্সের গলায় এক ধরনের উদ্বেগ লুকানো ছিল। এরপরে দিনগুলো যেন আরো বেশি ভয়ার্থ হতে লাগলো। মা মাঝে মধ্যে বলতেন, ওরা ডাকছে, ওরা নিয়ে যাবে আমাকে। আমি জিজ্ঞেস করতাম, কি ডাকছে মা? তিনি শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকতেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশটা ভারী হয়ে উঠত। মনে হতো যেন আমি আর মা ছাড়া কেউ একজন আছে, আমাদের দিকে নজর রাখছে। আমি স্পষ্ট দেখলাম মা ঘুমিয়েছিলেন এক রাতে। কক্ষের কোণের ভেতর একটা কালো ছায়া ধীরে ধীরে দেয়াল থেকে বেরিয়ে এলো। সেটা মায়ের বিছানার কাছে গিয়ে বসলো। আমার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেল। নড়াচড়া করতে পারছিলাম না। সে ছায়া মূর্তিটা ধীরে ধীরে মায়ের দিকে ঝুঁকলো। আমি তখন শুধু চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু গলাতে কোনো শব্দ বেরোচ্ছিল না। পরের দিন সকালে মাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। তিনি বললেন, ওরা আমাকে নিয়ে যাবে রে, ওরা আমাকে নিয়ে যাবে। আমি মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারছিলাম কিছু একটা তো ঘটেছে। আমি এই সিদ্ধান্ত নিলাম, এইটা নিয়ে একটা তদন্ত করতে হবে। হাসপাতালের একজন ওয়ার্ড বয় আমাকে বললেন, এই তলায় এক সময় অনেক রোগী মারা গেছেন, তাদের নাকি আত্মারা
এখানে থাকতে পারে, কারণ তারা নাকি অনেক সময় অনেক রোগীকে দেখা দিয়েছে, বিশেষ করে যারা ক্যান্সার আক্রান্ত রোগী বা মৃত্যু পথযাত্রী তাদের বেশি করে দেখা দেয়। আর তিনি আরো বললেন, এক রোগী, এক বৃদ্ধা ছিলেন যিনি এই ঘরে নাকি মারা গিয়েছিলেন। বৃদ্ধার নাম ছিল আসমা। তিনি ক্যান্সারের শেষ পর্যায়ে ছিলেন। তার মৃত্যুর পর থেকে এই ঘরে অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হলো। অনেক রোগী এই ঘরে থাকতে অস্বীকৃতি জানাতেন, কিন্তু মা আর আমি তো জানতাম না এসব কথা। সেদিন রাতে আমি ঘুমানোর আগের কক্ষে একটা ক্যামেরা সেট করে রাখলাম। ক্যামেরাটা রাত ভোর রেকর্ড করেছিল। সকালে ভিডিও দেখতে বসে বেশ চমকে গেলাম। রাত 2:30 তখন। সময়টা স্পষ্ট দেখা গেল। কক্ষে একটা কালো ছায়া ঢুকে পড়েছে। সেটি মায়ের মাথার কাছে গিয়ে থেমে গেল। কিছুক্ষণ পর ছায়াটি হঠাৎ করে ক্যামেরার দিকে তাকালো। সেই চোখের দৃষ্টি যেন আমাদেরকে কিনে ফেললো। শেষে কয়েকটা দিন ছিল আরো বেশি ভয়। মা দিনের পর দিন আরো দুর্বল হয়ে পড়েছিলেন। এক রাতে আমি দেখলাম মা চিৎকার করে উঠলেন। তার চোখ যেন ফেটে ফেটে বেরিয়ে আসছিল। তিনি বলছিলেন, ওরা এসে গেছে, আমাকে বাঁচাও। আমি দৌড়ে গিয়ে মাকে ধরে রাখলাম, কিন্তু সেই মুহূর্তে কক্ষের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাতাসটা যেন ভারী হয়ে গেল। আমার মনে হলো চারপাশ থেকে অনেকগুলো অদৃশ্য ফিস ফিস করে কি যেন কথা বলছে। মা পরদিন অদ্ভুতভাবে না মারা গেলেন। তার নিতর দেহ থেকে আমি বুঝতে পারছিলাম তিনি একা যাননি। সে ছায়া মূর্তিটা তার মৃত্যুদূত ছিল। মায়ের মৃত্যুর পর আমি হাসপাতালের ওই 3 তলার কখনো যাইনি। তবে মাঝে মধ্যে মনে হয় মা যেন এখন আমার পাশে আছে। সে কক্ষের ছায়া মূর্তিটা আমাকে কিছু বলতে চাইছে, অথবা কোনোদিন সত্যিটা জানতে পারবো না। জেফি ভাই, এই ছিল আমার ঘটনা। সত্যি বিশ্বাস করুন আর না করুন, ঘটনাটা সত্যি এমন ঘটেছিল। আমি জানি না আসলে কি মৃত্যুর আগে মানুষের সাথে এরকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে কিনা, বা আমি যা দেখেছি তা কতটুকু সত্য তা আমি জানি না। তবে এতটুকু বলবো, পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা সায়েন্স দিতে পারে না, যার ব্যাখ্যা কোনো মানুষ দিতে পারে না, যার ব্যাখ্যা আছে সৃষ্টিকর্তার কাছে। আমি জানি না এটা জিন ছিল নাকি মৃত্যুদূত ছিল। তবে অনেক আগে শুনেছিলাম মানুষ মৃত্যুর আগে দেখে ফেলে মৃত্যুদূতকে, যে কিনা তাকে নিতে এসেছে। এই ছিল জেফি ভাই ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আশা করছি দারুণ রকম এনজয় করবে প্রতিটা মানুষ এই ঘটনাটি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। আমি প্রিয়া বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয়া আপু। ও মাই গড, আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। বেসিক্যালি গান লোন দাঁড়িয়ে গেছে একেবারে। শিরশির একটা অনুভূতি ফিল করছিলাম। মনে হচ্ছিল আমি যেন দেখতে পাচ্ছি বিষয়টা। বেসিক্যালি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে জিনিসগুলো ঘটে কিনা, বাট আমি আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটতে দেখেছি। আমাদের চোখের সামনে, একদম আমি না, আমাদের সবার চোখের সামনে এরকম একটা ঘটনা আমার দাদি যখন মারা গেছিল তখন হয়েছিল। অদ্ভুত, সত্যি অদ্ভুত। অনেক ভালো লাগলো ভাই আপনার পরবর্তী ঘটনার। ভালো আপু, ভাই বলছি আপু, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছে আমি। সত্যি অসাধারণ একটা ঘটনা লিখে পাঠিয়েছেন। আসলে কি বলবো, বলার ভাষা আমার নেই। সত্যি অসাধারণ ছিল। অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। এনিওয়েজ, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী ঘটনায়।
কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই এবং প্রিয় লিসনার্সগণ, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমার নাম জাহিদ হাসান, বাসা সরিষাবাড়ির কুনেটি গ্রামে, থানা জামালপুর, জেলা ময়মনসিংহ। অনেকদিন যাবৎ ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়া কোন রকম ঘটনা দিতে পারিনি, নিজের কিছু পার্সোনাল সমস্যার জন্য। আজ প্রায় 7 মাস পর আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনা বোঝার সুবিধার্থে যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি আমি ঠিক তার ভাষায় আপনাদের মাঝে শেয়ার করছি। বলছেন ঈশিতা আপু, সত্য নাম। আমার নাম ঈশিতা। পারিবারিক সমস্যার জন্য আমার ঠিকানার নাম গোপন করলাম। কাহিনীটা আমার সুন্দর জীবনকে কালো অধ্যায় নিয়ে গিয়েছিল। সময়টা ছিল করোনা ভাইরাসের পরের সময়, আর সালটা ছিল 2021 সাল। আমি সে সময় ক্লাস 7-এর শিক্ষার্থী ছিলাম। বাবা মা বন্ধু বান্ধবীর সাথে জীবনটা খুব সুন্দর করে কাটছিল। হঠাৎ আমার জীবনে একটা ছেলের আগমন ঘটে। এক কথায় ওই ছেলের জন্য আমি না পাগল হয়ে গেছিলাম। জানি না কেন তার জন্য এত পাগল ছিলাম। তার সাথে কথা বলার জন্য, আমি যেন দেখা করার জন্য, যা বলে বোঝানোর মতো না, আমি না পাগলের মতো হয়ে গেছিলাম। হঠাৎ কয়েক মাস পরে তার হাত ধরে আমি চলে যাই। আমাদের দুজনের অনেক সমস্যা হয়, বিয়ে হয় এবং ছেলেটার বয়সে আমার থেকে খুব একটা বড় না, 4 বছরের বড় ছিল। আমার কানে কানে এখন মনে আছে আমার জন্য নিজের বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, যা ভাবলেও নিজের উপর ঘৃণা হয়। আমাদের বিয়ের পরে দিনকাল মোটামুটি বেশ ভালোই কাটছিল। সমস্যাটা শুরু হয় বিয়ের ঠিক 3 মাসের মধ্যে। বলে রাখা ভালো, বাসায় সকাল থেকে রাত পর্যন্ত আমি একাই থাকতাম। সকাল হলে সে আর তার মা কাজে চলে যেত, আমাকে সারাদিন বাসার মধ্যে একাই থাকতে হতো। তো বিয়ের 3 মাস পরে হঠাৎ একদিন আমি অনেক বাজে স্বপ্ন দেখতাম। স্বপ্নগুলো দেখে কোনোভাবেই মনে হয় না যে সেগুলো স্বপ্ন, মনে হচ্ছিল বাস্তব কিছু আমার সাথে ঘটছে। এমন স্বপ্ন আমি প্রতিদিন দেখা শুরু করি। আমি এসব প্রথমে কারোর সাথে শেয়ার করিনি। প্রথম ভাবতে লাগলাম সারাক্ষণ হয়তোবা এরকম উল্টাপাল্টা ভাবছি, তাই হয়তোবা এরকম হচ্ছে। আর দিনের পর দিন সাথে তাল মিলিয়ে আমার হাজবেন্ডের ব্যবহার বদলাতে থাকে। আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করত। কিছুদিন পর থেকে আমার হাজবেন্ড এবং তার মা আমাকে আমার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ কথা বলতে দিত না। আমি দিন দিন একা হতে থাকলাম। ভেতর থেকে না ভেঙে পড়ছিলাম। রাতে যখনই ঘুমাতে যেতাম আমি প্রতিনিয়ত একটা স্বপ্ন বারবার দেখতাম। স্বপ্নটা অনেকটা এমন ছিল, আমার আশেপাশে একজন মহিলা থাকতো। ভয়ঙ্কর তার রূপ, শরীরে কুচকুচে কালো, মুখ যেন ঝলসে পোড়ার দাগ রয়েছে, লাল বর্ণের মতো চোখগুলো। মহিলাটা আমার দিকে তাকিয়ে আছে, পৈশাচিক একটা হাসি দিত। আর আমি যখনই দৌড় দিতাম তখনই মহিলাটা আমার সাথে সাথে দৌড়াতো। এসব নিতে না পেরে আমি যখনই জোরে চিৎকার করতাম তখনই আমার ঘুমটা ভেঙে যেত। রাতের বিভীষিকামের স্বপ্ন, আর এদিকে হাজবেন্ডের মানসিক নির্যাতন। আমি অসহ্য হয়ে গেছিলাম, পারছিলাম না। একটা সময় উপায় না পেয়ে আমি সবকিছু ছেড়ে আমার বাবার মার বাসা চলে আসি। আমার সাথে ঘটনাগুলো তাদের সাথে শেয়ার করি। দিনের পর দিন যেসব আমার সাথে হচ্ছিল আমার মা সবকিছু শুনলো এবং এরপর এক কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজ আমাকে দেখে বলল, আপনার মেয়ের সাথে অনেক ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব অনুভব করতে পারছি, বুঝতে পেরেছেন? সব শেষে কবিরাজ আমাকে একটা তাবিজ দিল, পানি পড়া দিল, আমাকে ঝাড়ফুঁক করে দিল। তারপর আমি বাবা মার সাথে বাসায় চলে আসি। রোজ রাতে আমার মা আমাকে ঝাড়ফুঁক করে দিত, দোয়া পরে ফু দিয়ে দিতেন।
সব কিছুর মাঝে আমি আস্তে আস্তে এত বেশি মানসিক পরিস্থিতিতে চলে যাই যা বলে বোঝানোর মতো নয়। রাতে ঘুম নামের যে জিনিসটা আছে না, সেটা হারিয়ে গিয়েছিল। রাতে ঘুমাতে ভয় পেতাম, সারাদিন রীতিমতো জেগে থাকতাম। ফজরের আজান দিলে মনে হতো সাহস ফিরে পেতাম। অন্ধকারে আমি যেতেই পারতাম না, ভয় আমাকে গ্রাস করে নিচ্ছিল। এইসবের মাঝে আমার হাজবেন্ড আমার সাথে রীতিমতো যোগাযোগ করার কথা চেষ্টা করে, তার কাছে ফিরে যেতে বলি, কিন্তু মানসিক নির্যাতনার অত্যাচারের কথা মনে করে আর যেতে পারিনি। এসবের মাঝে কিছুদিন পর আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কের ইতি ঘটে। কবিরাজের তাবিজের জন্য কয়েকদিন আমি সুস্থ ছিলাম, তারপর আবারও শুরু হয়ে যায় আমার সাথে মানসিক অবস্থা। কবিরাজের কাছে গেলে কবিরাজ আমাকে দেখে বলতো আমার উপর ভয়ঙ্করভাবে কালো জাদু করা হয়েছে। কেন স্বপ্ন দেখে কবিরাজ বলেছিল আমার উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। রাতে একই স্বপ্ন দেখতাম, আগের মতো করে দেখতাম। রাতে স্বপ্নের মাঝে এবার ওই বিশ্রী মহিলা আরো ভয়ঙ্কর রূপে দেখা দিল। আমার দিকে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চোখগুলো বড় হয়ে যেত। কি বিভৎস সে হাসি যা কখনো বলে বোঝাতে পারবো না। নতুন করে এসব আবারও শুরু হয়ে গেল আমার জীবনে। আমি আর কাউকে কিছু বলিনি, কারণ আমার কবিরাজ বিশ্বাস করতাম না, কারো সাথে তো আমি বিশ্বাস করতাম না। তবে আমার মা এসব বুঝে যায়। নতুন করে আমার সাথে বাজে কিছু একটা হচ্ছে। এবার আমার মা আমাকে কিছু না জানিয়ে বাসায় কবিরাজ ডাকেন। আমিও বাধ্য শিশুর মতো কোনো প্রতিবাদ করিনি। এবারও নতুন এক কবিরাজ আমাকে দেখে সন্ধ্যাবেলা আসন করে আমার শাড়ি পরিয়ে দুধ দিয়ে গোসল করিয়ে কলস ভাঙতে দেন। প্রায় 3 দিন কবিরাজ এমনটা করেছিল। রাতগুলো বিভৎস ছিল। তবে আমি অবাক হয়েছিলাম শুনে যে আগের কবিরাজ যা বলেছিল এই কবিরাজও ঠিক একই কথা বলছে। আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবার ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তবে আমার সবচাইতে ভুল ধারণা ছিল এটি 2-3 মাস ভালো থাকার পর 2024 সালে এর এপ্রিল মাসের মাঝে আবারও হঠাৎ করে একদিন স্বপ্ন দেখি। ঠিক একই স্বপ্ন আমি ভয় পেয়ে যাই। আমার রোজ যেন কেঁপে ওঠে, কিন্তু কাউকে কিছু বলি না। রোজ না, তবে মাঝে মাঝে স্বপ্ন দেখতাম। একা থাকলে অনেক ভয় পেতাম। 2-1 মাস পর আমি একদিন ছাদে চলে যাই, কাপড় আনতে চলে যাই। আমার ছাদটা ছিল 3 তলা। হঠাৎ আমি অজ্ঞান হয়ে ছাদে পড়ে যাই। আমার মা আমাকে ছাদ থেকে নিতে আসতো না, এই জন্যই ছাদে গিয়ে আমি অজ্ঞান অবস্থায় দেখতে পাই। সবাই ভেবেছিল আমি মারা যাব। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মেডিকেলে নিয়ে যাওয়ার পর আমার জ্ঞান আসে। সবাই অবাক। মাঝখানে আমার সাথে এত কিছু হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারিনি। আমি প্রায় 2 মাস বেড রেস্টে ছিলাম। এখন আমি সুস্থ হইনি। তবে ঘটনার পরে আরো একবার আমার কবিরাজ দেখানো হয়েছিল। শুনে অবাক হবেন, এই 3য় কবিরাজ একই কথা বলেছে। আমার সাথে খারাপ কিছু হচ্ছে, ভয়াবহ কিছু একটা অস্তিত্ব আছে। আমি এখনো মাঝে মাঝে স্বপ্নটা দেখি আর প্রতি রাতে ভয় ভয় থাকি। জানি না কখন কি হয়ে যায়। 3 বার কবিরাজ দেখানোর পরেও এই চিন্তা আমার শরীর ছেড়ে যায়নি। হয়তো আমাকে মেরে ফেলার পরপরই তার কাজ সম্পূর্ণ হবে। আর একটা কথা কি জানেন, মানুষের ক্ষতি কিন্তু সবসময় আপন মানুষরাই করে থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে আমি ভাবি যে মানুষ আমাকে ভালোবাসে সে কিভাবে আমার সাথে কালো জাদু করতে পারলো। এই যুগে সে ভালোবাসার কি এমন পরিণাম করবে আমি কল্পনা করতে পারিনি। কত বোকাই না ছিলাম আমি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। Walaikum assalam, Jahid bhai. Thank you very much for your beautiful story of black magic. Exactly. এবং ব্ল্যাক ম্যাজিক এমন এক ম্যাজিক বা এমন এক অস্ত্র মানব জীবনের জন্য, এমন
এমন ভয়াবহ এক অস্ত্র যা কিনা মানুষ কখনোই যেটাকে বলে সেটার বিরুদ্ধে কখনোই লড়াই করা সম্ভব হয় না। আমরা পুলিশের কাছে যাব, ইট ইস নট পসিবল, বিকজ এটা কখনোই পসিবল হবে না। বিকজ আইন তো আর ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম এগুলোতে বিশ্বাস করে না। তারা বিলিভ করে এতটুকু যে হ্যাঁ সুপার ন্যাচারাল কিছু থাকতে পারে। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি, আর এটাই হয় ব্ল্যাক ম্যাজিকের, এটাই হয় অলওয়েজ খারাপভাবে ধোকা দেয়, বিভিন্নভাবে আকার আঙ্গিকে বুঝিয়ে দেয় আমি আছি, তোমার পাশে আছি। সত্যি অনেক ভালো ছিল স্টোরিটা, আই বিলিভ যে আপনাদের কাছে অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কষ্টটা সার্থক হয়ে যাবে। আজকের এপিসোডটা বেশি বড় না, এখানে ছোট্ট একটা এপিসোড করলাম আজকে, বিকজ আজকে আমি সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই আজকে পুরো এপিসোডটা করতে পারলাম না। দুটো ছোট ছোট স্টোরি দিলাম আপনাদের জন্য। ইনশাল্লাহ আগামীকাল বেশ বড় একটা এপিসোড নিয়ে আসবো। ততক্ষণ তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দারুণ কিছু আপনাদের সাথে নিয়ে আবারও উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।